এবার আমরা 10 নম্বরে চলে আসি। গাণিতিক গড়ের সাপেক্ষে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কত? এটা আমরা এর আগেও দেখলাম। গাণিতিক গড়ের সাপেক্ষে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে আমাদের 0। তোমার উত্তর হচ্ছে ঘ। 11 নাম্বার, গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতি জানার জন্য ব্যবহৃত ধ্রুবক সমূহকে কি বলা হয়? গণসংখ্যা নিবেশনের আকৃতি মানে এর মধ্যে বঙ্কিমতা আছে কি না, আর আকৃতি, এটা উচ্চতা কতটুকু, এটা কি অতি তীক্ষ্ণ না মধ্যম, সুচালো না মাটির সাথে একবারে মিশে আছে কাছাকাছি। তো এই আকৃতি আর প্রকৃতি হচ্ছে বঙ্কিমতা, সুচলতা। এটা আমরা নির্ণয় করতে পারি পরিঘাতের মাধ্যমে, পরিঘাত ব্যবহার করে। তাই আমরা এই যে গণসংখ্যা নিবেশনের আকৃতি প্রকৃতি জানার জন্য ব্যবহৃত ধ্রুবককে বলা হচ্ছে পরিঘাত। 12 নম্বর, কোনো নিবেশনের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কিসের সমান? আমরা জানি যে কোনো নিবেশনের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত তার ভেদাঙ্কের সমান। আমরা যখন দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটার দিকে খেয়াল করি, দেখো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা যে গড় তথ্যসারীর মান থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করা হয়। ঠিক এই সূত্রটা আমরা বিস্তারের অধ্যায়ে দেখতে পেয়েছি ভেদাঙ্কের সূত্রে, সিগমা স্কোয়ার। এই দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। আর এখানে উত্তর হচ্ছে 12 নম্বরের, এটা ঘ। 13, গাণিতিক গড়ের সাপেক্ষে নির্ণীত পরিঘাতকে কি বলা হয়? গাণিতিক গড়ের সাপেক্ষে আমরা দেখি গড়ের সাপেক্ষে যখন কোনো পরিঘাত নেওয়া হয় সেটাকে কেন্দ্রীয় বা সত্ত্বিত পরিঘাত বলা হয়। এটার উত্তর ক। 14 নম্বর, গাণিতিক গড় ছাড়া অন্য কোনো ধ্রুবকের সাপেক্ষে নির্ণীত পরিঘাতকে কি বলা হয়? গড় ছাড়া অন্য কোনো ধ্রুবক থেকে নেওয়া পরিঘাতকে বলা হয় অসত্ত্বিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। আমরা অসত্ত্বিত পরিঘাতের সূত্র থেকে জানি। সত্ত্বিত পরিঘাতের এখানে হচ্ছে গড়, আর অসত্ত্বিত পরিঘাতের আমরা সূত্র খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। অসত্ত্বিত পরিঘাতের আমরা কি গড় ভিন্ন যে কোনো ধ্রুবক থেকে ডিফারেন্সটা নিয়ে থাকি। তাই এরপর আসো 15 নাম্বার, বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের জন্য কার্ল পিয়ারসনের সূত্র কোনটি? আমরা এখানে যে গড় থেকে তার প্রচুরকের ব্যবধানকে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে আমরা কার্ল পিয়ারসনের সূত্র পাই। কার্ল পিয়ারসন 2টি বঙ্কিমতা নির্ণয়ের সূত্র তৈরি করেছে, একটা হচ্ছে মধ্যমা ব্যবহার করে আর একটা হচ্ছে প্রচুরক ব্যবহার করে। এরপর আসো 16 নাম্বার, একটি সুষম বা প্রতিসম বিন্যাসের বঙ্কিমতাঙ্কের মান কত? আমরা জানি একটা বিন্যাস যখন সুষম হয়, আমরা একটা সুষম গণসংখ্যা রেখা যখন অঙ্কন করি, দেখো এই যে একটা গণসংখ্যা রেখা অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে একটা সুষম গণসংখ্যা রেখা। এই রেখার শীর্ষবিন্দু থেকে যে বরাবর যে আমরা মানটা পাচ্ছি অক্ষের উপরে, এখানে কিন্তু তোমার গড়, মধ্যমা, প্রচুরক সমান। এটাকে যদি একটা আমরা পেজ আকারে এরকম ভাঁজ করি, তাহলে এই অংশের সাথে এই অংশ কিন্তু সম্পূর্ণ সুষমভাবে মিলে যাবে 2 ভাঁজ করার পর। এটা একটা ঘন্টা আকৃতির আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা সুষম গণসংখ্যা রেখা। আমরা এই সুষম গণসংখ্যা রেখা আর সুষম নিবেশনের মধ্যে বঙ্কিমতা কিভাবে নির্ণয় করব? বঙ্কিমতা কখন বলা হয়? যখন তোমার কোনো এক পাশ বেশি বেঁকে যায়। এই যে রেখাটার কোনো এক পাশ যদি বেশি বেঁকে যেত, যেমন এখানে এক পাশ আমরা বেশি বেঁকানো একটা রেখা আঁকছি, বা এটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, বেশি বেঁকানো হয়ে গেলে আমরা সেখানে বলবো যে রেখার ভিতরে বঙ্কিমতা রয়েছে। কিন্তু যদি রেখাটা শীর্ষবিন্দু থেকে সমানভাবে 2 পাশে সমানভাবে নেমে যায়, তাহলে এই রেখার ভিতর কিন্তু কোনো বঙ্কিমতা নেই। এটা একটা সুষম বঙ্কিমতা রেখা, আর এখানে বঙ্কিমতার মান কিন্তু 0। এই রেখাতে বঙ্কিমতার মান 0, এই নিবেশনে বঙ্কিমতার মান কিন্তু 0। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে একটি সুষম বা প্রতিসম
বিন্যাসের বঙ্কিমতাঙ্কের মান হচ্ছে 0। তোমার উত্তর হচ্ছে ক। এবার আসো 17 নাম্বার। এখানে একটা তথ্য সারি দেওয়া আছে, সংখ্যাগুলোর প্রথম কেন্দ্রীয় পরিঘাত কত। আমরা যে কোনো তথ্য সারির প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কিন্তু 0। আমরা প্রথমেই দেখেছি, কারণ যে কোনো তথ্য সারির মান থেকে ওই তথ্য সারির গাণিতিক গড়ের সমষ্টিকে যখন তথ্য সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগ না করলেও তথ্য সারির মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি নিলেই তার মান 0 আসে। আমরা যখন একটি তথ্য সারির মানগুলো থেকে যখন গাণিতিক গড়ের ব্যবধানটা নিয়ে তার সমষ্টি নেব, তখনই তার উপরের অংশের মানটা কিন্তু 0 আসে। এরপর পদ সংখ্যা দিয়ে ভাগ করলে তার অটোমেটিক মানটা 0 হয়ে যায়। তাই তথ্য সারিতে যে মানই থাকুক না কেন, যেরকমই মান থাকুক না কেন, সেই তথ্য সারির প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কিন্তু সবসময় 0 হবে। 17 নাম্বারের উত্তর হচ্ছে তোমাদের ক। এবার আসো 18, সুষম নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা রেখা। সুষম নিবেশনের ক্ষেত্রে যখন একটা নিবেশন সুষম, তার গণসংখ্যা রেখাটা কীরকম হয় দেখো। আমরা কিছুক্ষণ আগে তোমাকে দেখিয়েছি যে সুষম গণসংখ্যা রেখার শীর্ষবিন্দু থেকে, দেখো এই শীর্ষবিন্দু থেকে রেখাটা কিন্তু দুই দিকে সমানভাবে বিস্তীর্ণ হয়ে গেছে, ডান দিকে বাম দিকে দুই দিকেই। তাহলে তোমার যে অপশনগুলো বলা হয়েছে, সর্বোচ্চ বিন্দুর ডান দিকে অধিক বিস্তৃত থাকে, সর্বোচ্চ বিন্দু থেকে সমভাবে বিস্তীর্ণ থাকে। আমরা কি দেখতে পেলাম, সর্বোচ্চ বিন্দু থেকে এই যে এই বিন্দুতে তোমার প্রচুরক নির্দেশ করছে। যখন আমরা একটা গণসংখ্যা রেখা অঙ্কন করি, এখানে এক্স অক্ষে চলকের মান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা থাকে, সেই অনুসারে আমরা গণসংখ্যা রেখা অঙ্কন করে থাকি। আর এই রেখা, এই যে সর্বোচ্চ বিন্দু দেখো, এই বিন্দুতে তোমার কিন্তু গণসংখ্যা সবচেয়ে বেশি। ঠিক এটা যদি ধনাত্মক বঙ্কিম রেখা হয়ে থাকে, এই রেখাতে এই যে উঁচু বিন্দুটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুরকের মান তোমার, কারণ এই রেখাতে এই বিন্দুতে তোমার গণসংখ্যা সবচেয়ে বেশি, তাই এখানটা উঁচু, এইখানটা উঁচু। এই সর্বোচ্চ বিন্দু থেকে সমভাবে কিন্তু রেখাটা দুই দিকে বিস্তৃত থাকে। তাই 18 নম্বরের উত্তর কিন্তু হচ্ছে তোমার গ। এবার আসো 19 নাম্বার। ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরকের মধ্যে সম্পর্ক কীরূপ হয়। ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা রেখাটা ডান দিকে, হাতের ঠিক ডান দিকে বিস্তীর্ণ থাকে। খেয়াল করো, চিত্রটার দিকে তাকাও, দেখো এখানে চিত্রটায় আমরা যে আমাদের মানগুলা দেখতে পাই, যখন আমরা একটা গণসংখ্যা রেখা আঁকি, আমি আবারও একে দেখাচ্ছি। সাপোজ ধরো এখানে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তুমি যখন গণসংখ্যা রেখাটা ডান দিকে বিস্তীর্ণ বেশি থাকবে, সেটা কিন্তু তোমার ধনাত্মক বঙ্কিম হবে। কারণ এখানে খেয়াল করো, এটা যদি তোমার 0 বিন্দু হয়, এই মানগুলো আস্তে আস্তে কি বাড়ছে, এখানে যদি 1 2 এভাবে করে করে মান কিন্তু বেশি দিকে যাবে। আর যেহেতু এই শীর্ষবিন্দুতে তোমার গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এখান থেকে তোমার প্রচুরক নির্দেশ করা হচ্ছে। দেখো এক্স অক্ষের মানটা হবে তোমার প্রচুরক, এক্স অক্ষের মানটা তোমার প্রচুরক। ঠিক মাঝামাঝির মানটা হচ্ছে তোমার মধ্যমা, এবং সবশেষের মানটা হচ্ছে তোমার গাণিতিক গড়। তো এই অনুসারে আমি যদি ধরি 0 থেকে মানগুলো বড়োর দিকে যাচ্ছে, তাহলে সেই অনুসারে তোমার গাণিতিক গড়ের মানটা কিন্তু সবচেয়ে বড়, তার থেকে কম হবে মধ্যমার মান, তার থেকে কম হবে হচ্ছে প্রচুরকের মান। তাহলে একটা ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, গড় সবচেয়ে বড়, তারপরে ছোট হচ্ছে মধ্যমা, তারপরে ছোট হচ্ছে প্রচুরক। এইটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে 19 নম্বরে। দেখো 19 নাম্বার প্রশ্নটা তোমাকে কি বলা হচ্ছে, ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরকের মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে আমরা কি দেখতে পেলাম, ক নাম্বার, গড় বড়, তারপর মধ্যমা, তারপরে প্রচুরক। আমি আবারও চিত্রটা দেখাচ্ছি। দেখো যেহেতু হাতের ডান দিকে বিস্তীর্ণ, এখানে সর্বনিম্ন মান, এখান থেকে আস্তে আস্তে মান বড়োর দিকে যাচ্ছে, তাহলে গাণিতিক গড় হাতের
হাতের সবসময় কি থাকবে, শীর্ষবিন্দু থেকে তোমার প্রচুরকের রেখাটা টানা হয়, মাঝে থাকে মধ্যমা এবং সবশেষে প্রান্তের দিকে থাকে গাণিতিক গড়। আর গাণিতিক গড়ই এখানে হচ্ছে বড় মান, তার থেকে ছোট মান মধ্যমা, তার থেকে ছোট মান প্রচুরক। তোমরা হাতে এটা এঁকে প্র্যাকটিস করবা।